সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনোস প্ল্যাটফর্মে। আজকে আমরা পড়ব হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। যদি আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে, যদি কিছু শিক্ষামূলক তোমরা পেয়ে থাকো, তাহলে অবশ্যই বলবো একটি লাইক আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। তো চলো শুরু করা যাক। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ বংশগতি এবং পরিবেশ। শিক্ষার ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি। কিন্তু কিভাবে গুরুত্বপূর্ণ এবং এই একটি বংশগতি এবং পরিবেশ দুটি কিভাবে ইন্টারঅ্যাকশন বা তাদের মিথস্ক্রিয়ার ফলে কি কি ঘটতে পারে সেগুলো আমরা আজকে জেনে নেব। প্রথমেই আমরা পড়ব হেরিডিটি অর্থাৎ বংশগতি। সো heredity is the sum total of the traits potentially present in the fertilized ovum. বংশগতি সব কিছুর সমন্বয়, অর্থাৎ বাবা মায়ের যে সমস্ত ফিচার্সগুলো আছে, ফ্যাক্টরসগুলো আছে তাদের জিনের মধ্যে, সেই সমস্ত ফিচার্স বা ফ্যাক্টরসের একটি সমন্বয়। এবং সেই সমন্বয়টা কিন্তু একদম যখন প্রথম অবস্থায় ওভাম ফার্টিলাইজেশন হয় সেই সময় থেকে কিন্তু সেটা নির্ধারণ হয়ে যায়। All the qualities that a child has inherited from the parents is called heredity. অর্থাৎ যা সমস্ত গুণ, যা সমস্ত গুণাবলী একটি শিশু তার বাবা মায়ের থেকে পায় সেটি কিন্তু বংশগতি। After knowing the meaning, one must know about the mechanism of heredity. তো আমরা এখন বুঝতে পারছি যে বংশগতি কি এবং বংশগতির যে মেকানিজম আছে, যে ধারাটা আছে, যেভাবে বংশগতি ওয়ার্ক করে, যেভাবে বংশগতি তার প্রতিফলন হয় সেটি কিন্তু আমরা জানব। এবার একটি কোয়েশ্চেন, হাউ ইজ চাইল্ড বায়োলজিক্যালি বর্ন? সো আ চাইল্ড অর আ লাইফ স্টার্টস অ্যাজ আ সিঙ্গল সেল। আ লাইফ স্টার্টস অ্যাজ আ সিঙ্গল সেল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটি সিঙ্গল সেল থেকে কিন্তু জন্ম হচ্ছে লাইফের। ওকে, জন্মগত সূত্রে আমরা যা পাই তাকেই বংশগতি বলে। বংশগতি দু রকমের, একটি বলে রাখি এই ক্ষেত্রে বায়োলজিক্যাল আর একটি সোশ্যাল। অর্থাৎ বংশগতি জৈবিক হতে পারে এবং বংশগতি সামাজিক হতে পারে। এবার জৈবিক বংশগতি কি? জৈবিক বংশগতি যা আমরা ক্রোমোজোম সূত্রে পূর্বপুরুষদের নিকট থেকে পাই সেটাই হচ্ছে জৈবিক বংশগতি অর্থাৎ বায়োলজিক্যাল হেরিডিটি। আর সোশ্যাল হেরিডিটি কি? যা আমরা সামাজিক রীতিনীতি, প্রথা, দক্ষতা হিসাবে পূর্বপুরুষদের নিকট থেকে পাই তাই হচ্ছে সোশ্যাল হেরিডিটি বা সামাজিক বংশগতি। তো আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে সামাজিক বংশগতি আর একটা হচ্ছে জৈবিক বংশগতি, তাই তো? দুটো পেলাম আমরা এখানে, একটি হচ্ছে জৈবিক এবং আরেকটি হচ্ছে সামাজিক। তো জৈবিক কোনটাকে বললাম? যেটা আমরা ক্রোমোজোম সূত্রে পাই, যেটি আমরা গুণসূত্রে পাই আমাদের পূর্বপুরুষদের থেকে, সেটা হচ্ছে জৈবিক। এবং সামাজিক হচ্ছে যেটা আমরা সামাজিক রীতিনীতি বলো বা সামাজিক প্রথা বা আমাদের নিজস্ব দক্ষতা থেকে আমরা যেটা অর্জন করি বা আমাদের পূর্বপুরুষদের দক্ষতা থেকে যেটা আমরা অর্জন করি সেটি হচ্ছে সোশ্যাল হেরিডিটি। এবার এক্ষেত্রে বলে রাখি জৈবিকের মধ্যে কি কি আসবে। জৈবিকের মধ্যে আসবে ধরো ফেসিয়াল ফিচার্স। ফেসিয়াল ফিচার্স, ফেসিয়াল ফিচার্স আমাদের দেহের গঠন, আমাদের চোখের রং, চোখের মনির রং, আমাদের চুলের রং, আমাদের হাইট, এগুলো সব কিন্তু জৈবিক বংশগতির দ্বারা নির্ধারিত হয়। এবং সামাজিক বংশগতির দ্বারা কি কি নির্ধারিত হতে পারে? একজন খুব ভালো মিউজিশিয়ান,
একজন খুব ভালো মিউজিশিয়ান, সে খুব ভালো গান বাজনা করে, তো তার পরবর্তী জেনারেশনসের মধ্যেও কিন্তু সেই গান বাজনার যে ধারা সেটা কিন্তু বজায় রাখার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেখান থেকে আসছে, কোথা থেকে আসছে সেই ধারাটা? সামাজিক বংশগতির একটা ফ্যাক্টর থেকে। তো চলে যাই নিচের স্লাইডে এবার আমরা। না, কনসেপশন টাইম থেকে অর্থাৎ গর্ভধারণ থেকে শুরু হচ্ছে কিন্তু হেরিডিটির সূত্রপাত। যখন কনসিভ করে একজন মা, যখন কনসিভ করে সন্তানকে, তখন থেকে কিন্তু তার হেরিডিটি, তার সন্তানের বংশগতি বা তার সন্তানের জিনটা কিন্তু নির্ধারিত হয়ে যায়। এবং দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল জার্ম সেলস কজেস ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম। The fertilized egg is known as zygote. তোমাদের এমসিকিউতে কিন্তু এইসব প্রশ্ন আসতে পারে বলেই আমি কিন্তু এখানে এইভাবে লেখাগুলোকে সাজিয়েছি, যাতে তোমাদের টার্মিনোলজিতে তোমরা কখনো কোথাও না আটকে যাও। তো আমরা জানি একটি স্পার্মের সাথে যখন এগের একটি ইউনিয়ন হচ্ছে, সেইটা কিন্তু পরিণতি ঘটাচ্ছে ফার্টিলাইজেশন অফ দ্য ওভামিং, এবং এই ফার্টিলাইজড এগটিকে কিন্তু বলা হচ্ছে জাইগট। এই রকম টার্ম তোমাদের কোয়েশ্চেনে আসলে একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ তোমরা এবার জেনে গেলে টার্মটা খুব ভালো করে। এবং এইবার বলি যে জাইগটটার মধ্যে কি কি আমরা পেতে পারি। জাইগটের মধ্যে আছে 46টি ক্রোমোজোম, 46 ক্রোমোজোম, 46টি গুণসূত্র। এবং গুণসূত্রগুলো কিভাবে আসছে? 23 ফ্রম ফিমেল, অর্থাৎ 23 ফ্রম মাদার অ্যান্ড 23 ফ্রম মেল, 23 ফ্রম ফাদার। সো গুণসূত্রটা এইভাবে আসছে 23 + 23। ওকে, সো যদি তোমাদের পেয়ারে জিজ্ঞেস করা হয় তাহলে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম হবে। যদি হাউ মেনি ক্রোমোজোমস আসে তাহলে 46 হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ওকে, ওয়াইল আনসারিং দ্য এমসিকিউজ। এবার বলছি, এটা মোটামুটি তোমাদের আশা করি বোঝা হয়ে গেল। এবার এই যে 23 এখানে বলছি, এই 23 থেকে 22 + 22, ওকে, এই যে 22 পেয়ার্স, এর 22 আমি এটা কেটে দিচ্ছি, তো এখানে পেয়ার্স কথাটা লিখে দিচ্ছি। 22 পেয়ার্স কিন্তু উইল বি দ্য সেম ওয়ান, অর্থাৎ ফিমেলের মায়ের মধ্যে যেটি থাকছে ক্রোমোজোম, দ্যাট ইজ XX ক্রোমোজোমস। মেলে যে ক্রোমোজোমটা আমরা পাচ্ছি দ্যাট ইজ XY ক্রোমোজোম। 22 পেয়ার্সে যে ক্রোমোজোমটা থাকছে সেটা কিন্তু সবকটাই XX ক্রোমোজোম, এবং লাস্ট পেয়ারটা নির্ধারণ করবে সেটা X আসবে কি Y আসবে। ওকে, সো সেখানেই নির্ধারিত হবে যে ওটা XX হবে নাকি XY হবে। সো 23rd পেয়ারে কিন্তু আমরা এই রেজাল্টটা পাবো, আইদার XX অর XY। ওকে, এবং এই 22 পেয়ার্সগুলোকে বলা হয় অটোজোমস। Okay, I hope till this much it's clear to all of you. Now next slide e আসছি। Each chromosome contain 40 to 100 genes. এক একটি ক্রোমোজোমে 40 থেকে 100টি জিন থাকে। The genes are responsible for the development of particular traits. সো জিনস কিন্তু আমাদের যে গঠন এবং আমাদের যে বিকাশ, সেই বিকাশ কিন্তু এই জিনের উপর নির্ভর করে ডেভেলপ করে। বিকাশ কিভাবে হয়? এই জিনের উপর নির্ভরশীল, বিকাশ জিনের উপর নির্ভরশীল, কারণ জিনের কিন্তু অনেকগুলো ট্রেটস আছে। ট্রেটস অর্থাৎ ফিচার্স, বৈশিষ্ট্য, ফিচার্স বা বৈশিষ্ট্য। ওকে, তো ট্রেটস আছে, তো ট্রেটসগুলো নির্ধারিত করবে যে জিনটি কি ডেভেলপমেন্ট ঘটবে। Heredity may be defined as what gets from his ancestral stock through his parents. Yes, so বংশগতি মানে অর্থাৎ যে অ্যানসেস্টার, আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা যা পাচ্ছি এবং আমাদের পিতামাতার থেকে আমরা যেগুলো পাচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমরা
পরবর্তী জেনারেশন বয়ে নিয়ে চলে এবং সেটাই বংশগতি। এর ফলে কি কি হয়? হেরিডিটি কনসিস্ট অফ অল দ্য স্ট্রাকচার্স কি কি? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, functions or capacities derived from parents and other ancestors। অর্থাৎ এখানে ফিজিক্যাল বৈশিষ্ট্য, আমাদের দৈহিক গঠন, আমাদের ফাংশনস অর্থাৎ আমাদের রিফ্লেক্সগুলো কতখানি ফাংশনেবল, ক্যাপাসিটিস আমাদের ফিজিক্যাল এবিলিটি কি হবে, আমাদের মেন্টাল এবিলিটি কি হবে, দ্যাট উইল অলসো ডিপেন্ড ফ্রম আওয়ার ancestors। সো ফিজিক্যাল কি কি পেলাম এখানে একবার লিখে দিচ্ছি, physical characteristics plus physical, এটা physical functions করছি এখানে, plus physical capacities and mental capacities। all right, okay, এবার পরের পয়েন্টে আসছি। Heredity is the totality of biologically transmitted factors that influence the structure of the body। Yes, প্রত্যেকটা ফ্যাক্টর হেরিডিটি থেকে ট্রান্সফার্ড হয় এবং এটি বায়োলজিক্যাল ফ্যাক্টর যেটা নির্ধারণ করবে আমাদের শারীরিক গঠন। কেউ টল হবে কি কেউ ডোয়ার্ফ হবে। সো টল পেরেন্টস উইল হ্যাভ টল কিডস অ্যান্ড ডোয়ার্ফ পেরেন্টস will have dwarf kids। Tall parents will have tall kids, dwarf parents will have dwarf kids। এটি biological factor, so we cannot just undo it। okay, চলে আসছি পরের পয়েন্টে। The environment is everything that affects the individual except his genes। এবার আমরা চলে এলাম এখানে এনভায়রনমেন্ট সম্বন্ধে, অর্থাৎ পরিবেশ। এতক্ষণ আমরা পড়লাম হেরিডিটি এবং পড়ে আমরা যা বুঝতে পারলাম যে জন্মসূত্রে আমরা যা পাই সেটি হচ্ছে বংশগতি, সেটি পূর্বপুরুষদের নিকট আমরা পাই এবং আমরা কিছু সামাজিক বংশগতিও পাই। এবং এখানে আরও কিছু আমরা পড়লাম এর আগের স্লাইডটায়, আরেকবার আমি জাস্ট রিক্যাপিচুলেট করে দিচ্ছি। এবার এখানে আমরা যেটা পড়লাম সেটা ক্রোমোজোম সম্বন্ধে আমরা জানলাম। প্রথমে জানলাম হোয়াট ইজ জাইগট, জাইগটের পর জানলাম ক্রোমোজোম, 46 chromosomes of 23 pairs of chromosome, 22 pairs are called autosomes। এবং জিনস কতটা থাকে? 40 থেকে 100টা জিনস থাকে একটি ক্রোমোজোমে এবং আমাদের এই জিনগুলোই কিন্তু আমাদের গঠন এবং আমাদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। হেরিডিটি তার জন্য বিকাশের ওপর কিন্তু ডিপেন্ড করে, বিকাশ কিন্তু ডিপেন্ড করে হেরিডিটির ওপর। ওকে, এরপর আসছি আমরা পরিবেশ সম্বন্ধে একটু জানবো। The environment is everything that affects the individual except the genes। তো পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের জিনের বাইরে বাকি যা যা আছে সেটি সবটি হচ্ছে পরিবেশ। The term environment is the aggregate of all the external forces, influences and conditions which affect the life, nature, behavior, the growth and development and maturation of living organism। So environment এর থেকে কিন্তু আমরা যে যে এক্সটার্নাল ফোর্সেসগুলো পাচ্ছি সবগুলোর এগ্রিগেশন, সবগুলোর অ্যাকুমুলেশন কিন্তু তৈরি করছে এনভায়রনমেন্টকে। এবং এনভায়রনমেন্টের ওপর কী কী নির্ধারণ করছে? নেচার নির্ধারণ করছে একটি শিশুর, বিহেভিয়ার নির্ধারণ করছে তার গ্রোথ, তার বৃদ্ধি, তার বিকাশ, তার পরিণমন, সব কিছু কিন্তু নির্ভর করছে। Environment consists of various types of forces like physical environment, social environment, moral environment, economical environment, political environment, cultural environment and emotional forces। A favorable environment caters to the development of native abilities of a child। তো কি প্রথমটা আমরা পড়লাম যে এনভায়রনমেন্টে কি কি ফোর্স কনসিস্ট করছে, কি কি ফোর্স এনভায়রনমেন্ট বা পরিবেশের মধ্যে আসছে। একটি বললাম দৈহিক, আমি লিখে দিচ্ছি সুবিধা হবে, দৈহিক, সামাজিক, নৈতিক, ইকোনমিক্যাল অর্থাৎ
আমাদের ইকোনমি নিয়ে যেটা আছে, তারপর পলিটিক্যাল, রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক, ইমোশনাল, প্রাক্ষবিক এবং ফেভারেবল এনভায়রনমেন্ট, এই সবগুলো ফ্যাক্টরস যদি ফেভারেবল হয় তাহলেই কিন্তু সেটি ডেভেলপমেন্ট বা বিকাশে উপযোগী হবে। সো হোয়াট এভার সারাউন্ডস আস ইজ এনভায়রনমেন্ট। আমরা আমাদের চারপাশে যা আছে বা দেখি তাকেই আমরা পরিবেশ বলি। এবং কিছু মনোবিজ্ঞানীর মতে পরিবেশ বলতে শুধু চারপাশ বা তার অস্তিত্ব থাকলেই চলবে না, ব্যক্তির সাথে তার মিথস্ক্রিয়া এবং ব্যক্তির আচরণে তার প্রতিফলন থাকা প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র এনভায়রনমেন্ট থাকলো, সবকটা ফিচার্স ফ্যাক্টরস প্রেজেন্ট থাকলো, বাট যেখানে কোনো ইন্টারাকশন থাকছে না ইন্ডিভিজুয়ালের সাথে, সেটাতে কিন্তু কিছু লাভ হবে না। সো এখানে যেটা ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা ফ্যাক্টরের সাথে কিন্তু ইন্টারাকশন থাকতে হবে বা মিথস্ক্রিয়ার ঘটানো সম্ভব যদি হয় তাহলেই কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ সম্ভব হবে এবং ব্যক্তির আচরণ এবং তার বিহেভিয়ারে সেটি কিন্তু প্রতিফলিত হবে। ওকে, আচ্ছা, এবার আরেকটু জেনে নিই, পরিবেশও দু রকমের হতে পারে। পরিবেশও এবার দু রকমের হতে পারে। পরিবেশও কিন্তু দু রকমের হতে পারে। কি কি? একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটি হচ্ছে সামাজিক পরিবেশ। একটি প্রাকৃতিক পরিবেশ এবং একটি সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন উপাদান এবং শক্তি যা ব্যক্তির উপর প্রভাব বিস্তার করবে। এবং প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য ব্যক্তির দৈহিক গড়ন ও গায়ের বর্ণ, পরিশ্রম করার ক্ষমতা এবং বৃহত্তর অর্থে জীবনযাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। তো প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশের উপর কিন্তু বিকাশ অনেকটাভাবে নির্ভর করবে। কারণ এই বিকাশ কিন্তু কিভাবে হবে, দৈহিক গড়ন এই প্রাকৃতিক পরিবেশের জন্য ব্যক্তির সাথে একটি মিথস্ক্রিয়ার ঘটনার ফলে ঘটতে পারে। দৈহিক গড়ন, গায়ের বর্ণ, পরিশ্রম করার ক্ষমতা এবং বৃহত্তর অর্থে জীবনযাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। এবার আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই প্রাকৃতিক পরিবেশের, আমরা দেখব যারা পাহাড়ের মানুষ হয় তারা কিন্তু খুব পরিশ্রমী হয়, তারা কিন্তু তাদের দৈহিক ক্ষমতা কিন্তু অনেকটা বেশি হয় এবং আমরা দেখি যে তারা অনেক ভারী ভারী জিনিস, যেমন একটি উঁচু পাহাড় থেকে তারা নিচে অনেকটা তাদের হেঁটে ওটা বহন করে নিয়ে যেতে হয়। সেই ক্ষমতা কিন্তু আমাদের এই প্লেন রিজিয়ন্সের মানুষদের কিন্তু অনেকটা কম দেখা যায় বা লক্ষ্য করা যায়। আর সামাজিক পরিবেশ বলতে আমরা কি বুঝবো? সামাজিক পরিবেশ বলতে যা বোঝায় সেটা হচ্ছে মানব সমাজ ও মানুষের অতীত ঐতিহ্য। অতীত ঐতিহ্য হলো যা ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে, যেমন জাতি, শিল্পকলা, ধর্ম, সংস্কৃতি, সংস্কার, রীতিনীতি ইত্যাদি। অর্থাৎ সামাজিকের মধ্যে কি কি প্রেক্ষাপট আসছে? শিল্পকলা আসছে, সামাজিক জাতি আসছে, ধর্ম যেটা আমাদের সোসাইটি আমাদেরকে দিচ্ছে, সোসাইটাল যে ডিফারেন্সেসগুলো তৈরি করছে, জাতিগত, শিল্পকলাগত, ধর্মগত, সংস্কৃতি অনুযায়ী, সংস্কার অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী। তো এটা হচ্ছে ডিফারেন্স। কি কি বললাম? একটি বললাম প্রাকৃতিক, একটি বললাম সামাজিক। পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে ওঠে। পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে অর্থাৎ অ্যাডাপ্টেশনের ফলে, এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশনের ফলে একজন ইন্ডিভিজুয়াল তার পার্সোনালিটি ডেভেলপ করে। পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং এই অভিযোজনের জন্য ব্যক্তি কোনো কোনো সময় নিজেকে পরিবর্তন করে, আবার কোনো সময় পরিবেশকে পরিবর্তন করে। তো দুটোই পসিবল। চলে আসছি পরের পয়েন্টে। এবার এখানে একটা নতুন টার্ম আমরা পাচ্ছি, দ্য টার্ম মেন্টাল এনভায়রনমেন্ট।
means the atmosphere necessary for the mental development of a person. ভেরি ইম্পর্টেন্ট, মেন্টাল এনভায়রনমেন্ট অর্থাৎ মানসিক যে পরিবেশ সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিকাশের জন্য। যেমন ইফ দ্য লাইব্রেরি, ল্যাবরেটরি, কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর প্রপারলি অর্গানাইজড, দ্য চাইল্ড উড অ্যাচিভ দ্য ডিজায়ার্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। অর্থাৎ যদি লাইব্রেরিতে সঠিকভাবে অর্গানাইজ থাকে এবং লাইব্রেরি যাওয়ার সুযোগ একটি শিশু ছোট থেকে পায়, ল্যাবরেটরিতে অ্যাক্টিভিটিস করার যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করার যে সুযোগ, সেই সুযোগটা যদি ছোট থেকে একটা শিশুকে দেওয়া হয়, কারিকুলার এবং কো কারিকুলার অর্থাৎ পড়াশোনায় একাডেমিক এবং কো কারিকুলার অর্থাৎ খেলাধুলা, মিউজিক, এই সমস্ত অ্যাক্টিভিটিস যদি একটি শিশু সহজভাবে পায় এবং প্রপারলি অর্গানাইজড ম্যানারে পায়, তখন কিন্তু তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট খুব সম্ভব এবং সেটি কোনোভাবেই বাধা পড়বে না। Therefore, টিচার্সদের উদ্দেশ্য কি, রোল অফ টিচার এখানে কি, টিচার্স শুড ট্রাই টু প্রোভাইড বেস্ট মেন্টাল এনভায়রনমেন্ট, বেস্ট মেন্টাল এনভায়রনমেন্ট, সো দ্য এনভায়রনমেন্ট উইদাউট এনি পানিশমেন্ট, যেখানে পানিশমেন্ট থাকবে না, যেখানে একটি শিশুর মানসিক বিকাশে কোনো রকম বাধা সৃষ্টি করবে না, যেখানে ওয়ার্কশপ, হাতে কলমে শিক্ষা হবে, মিউজিয়ামে গিয়ে শিক্ষা হবে, ক্লাবসে গিয়ে শিক্ষা হবে, অ্যাসোসিয়েশন, ডিবেট, সিম্পোসিয়া এক্সেট্রা মাস্ট বি এনকারেজ। অর্থাৎ পুঁথিগত বিদ্যার বাইরেও যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে একটি শিশুকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে গড়ে তোলা হবে, সেইটি কিন্তু তার মেন্টাল এনভায়রনমেন্ট বা মেন্টাল এবিলিটি বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব হবে। এটুকু বোঝা গেল। এবার আবার চলে আসছি আমি হেরিডিটির একটা খুব সুন্দর একটা ভাগে। এইখানে বলছি আমি there are two kinds of twins. আমরা সকলেই জানি যমজ শিশু সম্পর্কে। এবার যমজ শিশুরও কিন্তু দু রকম ভাগ আছে। কি কি? একটি হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস আর একটি হচ্ছে ফ্র্যাটার্নাল টুইনস। নাম্বার 1 is identical twin and the second one is fraternal twin. Identical twins develop from one ovum. Fraternal twins arise from germination of two separate ova. Identical twins resemble each other and are always of same sex, while the fraternal twins mostly just brothers and sisters at the same time. এবার আমি তোমাদেরকে একটুখানি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। If I consider this as sperm and this as egg, so after the union of the both, if I consider this as the union product, this is considered as one ovum and this will be divided into two. So this will be resulted in identical twins. Okay? এটা আইডেন্টিক্যাল টুইনসের ব্যাখ্যাটা আমি এইভাবে বোঝালাম। This is sperm and this is egg. So this is the union between the two. This is the fertilized egg, the zygote. Now this zygote is divided into two separate eggs and this is born out of a single ovum. Okay? So this will result in identical twins. এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর আসছি আবার ফ্র্যাটার্নাল টুইনসে। ফ্র্যাটার্নাল টুইনসটাও এইভাবে বোঝাবো আমি। This is sperm and this is egg. Okay? এবার একই সাথে ম্যাচিউরেশন হবে, সো এই দুটো কিন্তু ফ্র্যাটার্নাল বলবো। এবার মজার বিষয়টি হচ্ছে আইডেন্টিক্যাল টুইনসের কিন্তু সব কিছু একরকম, মানে অর্থাৎ তাদের ফেসিয়াল ফিচার্স তারা দেখতে একরকম হবে, তাদের চুল একরকম হবে, তাদের হাইট একরকম অনেকটা হবে কাছাকাছি, ব্লাড গ্রুপ ম্যাচ করবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা আইদার ব্রাদার হবে বা সিস্টার্স হবে। অর্থাৎ হয় দুটো টুইনস মেল টুইনস হবে বা দুজন বয় হবে বা দুজন গার্ল হবে। আর ফ্র্যাটার্নাল টুইনের ক্ষেত্রে মজা হচ্ছে এখানে কিন্তু বোথ সেম জেন্ডার হতে পারে অথবা ব্রাদার হতে পারে, এ সিস্টার হতে পারে। ওকে, সো টু ডিফারেন্ট মেল অ্যান্ড ফিমেল, আ বয় চাইল্ড or a boy, a baby girl or a baby boy can be born out of fraternal twins. Okay,
এবং এদের মধ্যে কিন্তু তারা দেখতেও একরকম হয় না, তাদের ফেশিয়াল ফিচার্সও খুব একটা মেলে না, তাদের হাইটও মেলে না, এবং তাদের কিন্তু ব্লাড গ্রুপও মিলবে না। তো এই ফিচার্সগুলো, এই ফ্যাক্টরসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আশা করি বোঝা গেছে। এবার Thorndike, Newman, Freeman, David Winfield and many others have made studies on twins, and they have come to the conclusion that heredity is an important factor in causing individual difference. আমরা জানি ব্যক্তি স্বাতন্ত্র্য খুব গুরুত্বপূর্ণ বিকাশের ক্ষেত্রে। তো আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে হেরিডিটি বা বংশগতি কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের স্লাইডে। পরের স্লাইডও খুব মজার একটি স্লাইড, নেচার ভার্সেস নার্চার, প্রকৃতি এবং লালন পালন। প্রকৃতি এবং লালন পালন। আচ্ছা, প্রকৃতিকে কি আমরা চেঞ্জ করতে পারবো? আমরা পলিউট করতে পারবো, বাট প্রকৃতিকে কি আমরা চেঞ্জ করতে পারবো সেভাবে? নো। সো নেচার, হেরিডিটি বা বংশগতি, যেটা উই ক্যানট চেঞ্জ, which we can never change, তাই না? বংশগতিকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। নার্চার, নার্চার কি? এনভায়রনমেন্ট, পরিবেশ। একে কিন্তু আমরা লালন পালন করে চেঞ্জ করতে পারবো, সক্ষম হব। সো প্রকৃতি এবং লালন পালন, সো এখানে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। সো নেচার বললে তোমাদের তখন বুঝতে হবে এখানে এই ক্ষেত্রে হেরিডিটি, নার্চার হলে এনভায়রনমেন্ট। এবার উডওয়ার্থ সাহেব একটি ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন অ্যাকর্ডিং টু উডওয়ার্থ ডি ইকুয়ালস টু ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বা বিকাশ। কার মাধ্যমে এটি হচ্ছে? এটা কি প্রোডাক্ট? কার প্রোডাক্ট? যখন বংশগতি সাথে মিথস্ক্রিয়া হবে পরিবেশের, অর্থাৎ এটি মাল্টিপ্লাই সাইন আমি দিলাম, যখন বংশগতির সাথে পরিবেশের একটি মিথস্ক্রিয়া ঘটবে তখনই কিন্তু বিকাশ সম্ভব বা বিকাশ পসিবল। এই তথ্যটা কে দিয়েছে? এই তথ্যটা উডওয়ার্ড দিয়েছে। চলে আসছি পরের একটি সেকশনে। Johann Gregor Mendel propounded two laws of heredity. মেন্ডেল সাহেব একটি সূত্র দিয়েছেন, যেই সূত্রের মাধ্যমে উনি বংশগতিকে বলেছে যে দুটি সূত্রে বংশগতি ডিফারেন্স। কিভাবে? একটি হচ্ছে ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স। আরেকটি হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এখানে সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স কি? ইফ দ্য ট্রেটস অফ ওয়ান জিন are not manifest in one generation, it does not mean that they die. They may become dominant in future generations. অর্থাৎ একটি কোনো জিন যদি একটি জেনারেশনে না দেখা যায় কিন্তু পরবর্তী জেনারেশনে সেই জিনটি অবলুপ্ত হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, সেটির কিন্তু কোনো মানে নেই। সেই জিনটি কিন্তু আবার ফিউচার কোনো জেনারেশনে ডমিনেন্ট হতে পারে। ওকে, সেই জিনটি ফিউচার কোনো জেনারেশনে ডমিনেন্ট হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার দাদুর একটি পেন ছিল, আর্থারাইটিস ছিল, বাতের ব্যথা, আর্থারাইটিস। সেই রিউম্যাটয়েড আর্থারাইটিসটা তোমার বাবার নেই বা পিসির নেই বা কাকার নেই, এই জেনারেশনসের মধ্যে কারোর নেই, কিন্তু সেটি তার পরবর্তী জেনারেশন অর্থাৎ তোমার বা তোমার ভাই বা কাজিন
যে কোনো তোমাদের জেনারেশনের মধ্যে কিন্তু সেই জিনটি আবার ডমিনেন্ট হতে পারে, অর্থাৎ একটি জিন এক সময় খুব প্রবল আকারে থাকতে পারে, আবার সেই জিনটি কি হতে পারে, ডরম্যান্ট হতে পারে, ডরম্যান্ট অর্থাৎ প্যাসিভ স্টেটে চলে যেতে পারে, এবং পরবর্তীকালে সেইটি যে ডরম্যান্ট হলে আর কোনোদিন সে উন্মুক্ত হবে না বা আর প্রভাব বিস্তার করবে না, অবলুপ্ত হয়ে যাবে তা কিন্তু নয়, সেটি কিন্তু আবার ডমিনেন্ট হতে পারে পরবর্তী কোনো জেনারেশনসের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, law of independent assortment. This law explains that distribution of one genetic trait does not influence the distribution of other traits. অর্থাৎ একটি জেনেটিক ট্রেট, যে কোনো জিনের একটি বৈশিষ্ট্য কোনোভাবে অন্য কোনো বৈশিষ্ট্যকে ইনফ্লুয়েন্স করবে না, ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ডিস্ট্রিবিউশন অফ আদার ট্রেটস। একটি ট্রেট অর্থাৎ এখানে বলছে এটাকে রিসেসিভ ট্রেট বা সুপ্ত গুণ বলছে, সেই সুপ্তটা কিন্তু কি হচ্ছে এখানে কিন্তু এক্সপ্লেন করছে এই তথ্যের মাধ্যমে যে ডিস্ট্রিবিউশন অফ ওয়ান জেনেটিক ট্রেট ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ডিস্ট্রিবিউশন অফ আদার ট্রেটস। অর্থাৎ কেউ যদি বাড়ির কোনো কারোর যদি একজনের ফ্যামিলিতে কোনো একটি জেনেটিক ট্রেট সেটা আসে, সেটি কিন্তু অন্য যে বাকি বৈশিষ্ট্যগুলো আছে জিনের সেটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে না। ক্লিয়ার? এবার চলে আসছি এডুকেশনাল ইমপ্লিকেশনস। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এডুকেশনাল ইমপ্লিকেশনস এবার দেখে নেব। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য লার্নার, প্রিভিয়াস নলেজ, intelligence, family background, lack of interest, aptitude and attitude play an important role. Some students who lag behind in some do better in the other area of achievement. Hence, teacher must provide a congenial atmosphere for the students and treat them equally. The teacher must motivate them to adjust with the environment. There are individuals who deviate from the norms of group due to many factors. Hence, the classroom teacher should try to have the desired knowledge of the abilities, capacity, interest and attitudes, aptitudes and other personality traits of his or her pupils, and in the light of this knowledge, he or she should render individual guidance for the maximum utilization of their potentials. আমি একবার পুরোটা পড়ে তারপরে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। Different methods of teaching must be adopted in the classroom. This helps in catering to the needs of different individuals according to their interest and understanding level. The school must be the place for personality development. The school should organize program on leadership group dynamics, keeping background the heredity and environment of the learner. Every school must have a guidance and counseling center. এখানে প্রথমেই আসছে যেটা, আমি একটি একটি করে পয়েন্ট বলে দিচ্ছি। প্রথমে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছে। ব্যক্তি স্বাতন্ত্র্যটা কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এবার বংশধারা ও পরিবেশ প্রভাবেই কিন্তু এই ব্যক্তি পার্থক্যের কারণ, এই ব্যক্তিগত পার্থক্যের কারণ। শিক্ষাক্ষেত্রে এর বিশেষ তাৎপর্য লক্ষ্য করা যায়। শিক্ষক তার কর্মক্ষেত্রে অর্থাৎ পাঠদানের সময় শিক্ষণ কর্মসূচি পরিকল্পনায় এই বিশেষ অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনে সচেষ্ট হবেন। অর্থাৎ এই একজন লার্নারের, একজন শিশুর পূর্বজ্ঞান, তার বুদ্ধি, তার হেরিডিটি বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার কোথায় ইন্টারেস্ট নেই, তার কোন সাবজেক্টে ইন্টারেস্ট নেই, তার কতটা ক্ষমতা, কতটা তার দক্ষতা এবং কি তার প্রবণতা, এই সমস্ত কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং একটি স্টুডেন্ট অঙ্কতে খারাপ হলে সে যে বাকি প্রত্যেকটি সাবজেক্টে খারাপ হবে তা কিন্তু নয়। এবং এইখানে কিন্তু টিচারকে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে ক্লাসরুমে যাতে সমস্ত স্টুডেন্টকে, সমস্ত শিক্ষার্থীকে সে সমানভাবে কিন্তু ট্রিট করতে পারে এবং একইভাবে কিন্তু পরিবেশের সাথে অভিযোজনের জন্য, অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু টিচার সেই ছাত্র বা ছাত্রীকে মোটিভেট করতে পারে। এবার কিছু এমন ফ্যাক্টরস আছে যেটা নর্মস অফ দ্য জেনারেল গ্রুপ থেকে একটু আলাদা। দ্য ক্লাসরুম টিচারের এখানে শিক্ষকের কি দরকার, কি করা উচিত,
শিক্ষক যেটি একজন শিশুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু ইন্ডিভিজুয়াল গাইডেন্স দিতে হবে। মানে একজন একজন করে, যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা জানি আছে প্রত্যেকটি শিশুর মধ্যে, একটি শিশু অন্য একটি শিশুর থেকে আলাদা। কিসের থেকে আলাদা? তার এবিলিটি, তার ক্ষমতা, তার ক্যাপাসিটি, তার ইচ্ছে, তার উৎসাহ, তার অ্যাটিটিউড, সব কিছুর দিকে কিন্তু একজন শিক্ষার্থী আরেকজনের থেকে কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে শিক্ষকের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে শ্রেণীকক্ষে কিন্তু শিক্ষার্থীর কিন্তু এইভাবে মানে তাকে গাইড করা। শিক্ষককে বুঝতে হবে সমস্ত শিশুদের থেকে একই সম্ভাবনা প্রত্যাশা করা উচিত নয়। সেক্ষেত্রে শিশুদের প্রবণতা, ক্ষমতা, আগ্রহ, মনোভাব প্রভৃতি বিচার করে প্রত্যাশা স্থির করতে হবে। শিক্ষককে লক্ষ্য করতে হবে যে প্রতিটি শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি যাতে সর্বোচ্চ মাত্রায় বিকশিত হতে পারে সে ব্যাপারে শিক্ষককে বিশেষ নির্দেশনা দিতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বলে রাখি যে এই সমস্ত কিছু এবং এই ফ্যাক্টরসগুলো যখন বংশগতির সাথে পরিবেশের সমন্বিত হবে, সেটি কিন্তু প্রকৃতভাবে একটি লার্নিং এনভায়রনমেন্টকে সহযোগী হবে একটি শিশুর পড়াশোনা করতে। এবং শিক্ষাক্ষেত্র, স্কুল কিন্তু এমন একটা জায়গা যেখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঘটে, এবং এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য টিচারকে কিন্তু একদম লিডারশিপ নিতে হবে, এবং যাতে ওনার শ্রেণীকক্ষে স্টুডেন্টদের কিভাবে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট থেকে বাঁচিয়ে, মানে এনভায়রনমেন্ট এবং হেরিডিটি থেকেও আর কি আরও কিছু বেশি দেওয়ার চেষ্টা করে তাদেরকে একটি সমান সেন্টারে আনতে হবে। এবার লাস্ট পয়েন্ট যেটা আছে যে গাইডেন্স এবং কাউন্সেলিং সেন্টার কিন্তু প্রত্যেকটি স্কুলে মাস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সকলে মনে রাখবে। আচ্ছা, এবার আজকে যেটুকু আমরা পড়লাম সেটুকুর উপর আমরা কটা এমসিকিউ করব এখন। Many of our physical characteristics like height, bone structure, hair and eye colors are আমাদের দৈহিক যে বৈশিষ্ট্যগুলো, যেমন আমাদের উচ্চতা, আমাদের গঠন, হাড়ের গঠন, আমাদের চুল এবং চোখের রং, এগুলো কোথা থেকে আসে? ইনহেরিটেড, নন ইনহেরিটেড, সেকেন্ডারি কোয়ালিটিস, না নান অফ দ্য অ্যাবাভ? উত্তর কি হবে? উত্তর হবে এগুলি আমরা ইনহেরিট করি, অর্থাৎ আমরা বংশগতির মাধ্যমে পাই। নাও, মোস্ট বডি সেলস কন্টেন, বডি সেলের মধ্যে কি কি থাকবে? 46 ক্রোমোজোম, 56 ক্রোমোজোম, 36 ক্রোমোজোম, না নান অফ দ্য অ্যাবাভ? আমরা পড়েছি এটা আজকের ক্লাসে, নিশ্চয়ই তোমরা জানো। ইয়েস, এটা হচ্ছে 46 ক্রোমোজোম। যদি পেয়ার্সে প্রশ্ন আসে তাহলে হবে 23 পেয়ার্স, তাহলে কিন্তু 23 পেয়ার্স মনে রেখো। Question number 3. A normal male chromosome pair 23 is represented by the symbol. আমি বলেছি 22টা পেয়ার এক থাকবে, কিন্তু যদি মেল ক্রোমোজোম আসে 23rd পেয়ারে, সেটি সিম্বল কি হবে? XX, XY, YY, none of the above? উত্তরটি ঠিক, উত্তরটি হবে XY। চলে আসছি পরের স্লাইডে। হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ upbringing and education, only heredity, only environment, interaction between heredity and environment. উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এইমাত্র আমরা পড়লাম, এটা সঠিক উত্তর কিন্তু ইন্টারঅ্যাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি ও পরিবেশের সঠিক মিথস্ক্রিয়া। নেক্সট, 22 pairs of chromosomes are the same in male and female. They are known as 22টা পেয়ার গুণসূত্রের কিন্তু বোথ মেল এবং ফিমেলে সেম, সেগুলোকে কি নামে বলা হয়? অটোজোমস, XX ক্রোমোজোমস, YY ক্রোমোজোমস,
না আইডেন্টিক্যাল জিনস? সঠিক উত্তর অটোজোমস। নেক্সট, the traits of one gene that are non-effective in one generation may appear in the next. This is the principle of, এটাও আমরা একটু আগে পড়লাম, একটি জিন সুপ্ত থাকে কোনো একটি জেনারেশনে, তারপরে সেটি আবার ডমিনেন্ট হয় আরেকটি জেনারেশনে, সেইটিকে কি বলে, সেটি কোন ল এর মধ্যে আসছে? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স, ট্রান্সফারেবিলিটি না জিন ট্রান্সফরমেশন? সঠিক উত্তর সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই থাকছে। আজকে আমরা পড়লাম হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এরপর আরও নতুন নতুন টপিক টেটের জন্য আমরা নিয়ে হাজির হব দ্য ড্রোনাস প্ল্যাটফর্ম থেকে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিওসের জন্য, এবং অবশ্যই একটি শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।